এখন ধরা যাক এনসিপিতে যারা ছিলেন তারাও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, আপনিও বলছেন। এখন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এনসিপি না করে অল্টারনেটিভ স্ক্যান করব, মানে আপনার বন্দোবস্ত যে নতুন হবে সেইটা আমি কেমনে আপনার উপর আস্থা রাখবো? সেটা বললাম তো, একটা হচ্ছে আপনি ইডিওলজিক্যাল এফিনিটির কারণে করবেন, আমার কর্মসূচি দেখে করবেন। আমার কর্মসূচি ইকোনমি বেসড কর্মসূচি। হুম। আমি জানি না এনসিপির কর্মসূচি কি কেন্দ্রিক, হুম। কিন্তু আমার কর্মসূচি ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি কেন্দ্রিক হুম। কর্মসূচি। হুম। এবং আমার পলিটিক্যাল প্রস্তাবনা সেন্টার টু সেন্টার লেফট। হুম। আমি রাইট, মানে রাইটিস যে ফোর্স আছে সেই ফোর্সকে আমি হচ্ছে সাবস্ক্রাইব করি না। হ্যাঁ, তাদের অধিকার আমি অস্বীকার করি না, তাদের হুম। মানবিক নাগরিক অধিকার আছে। হ্যাঁ, সব অধিকারই থাকবে স্বাভাবিক, এবং সবারই আছে। কিন্তু তাদের রাজনীতিকে আমি সাবস্ক্রাইব করি না, তাদের রাজনীতিকে পপুলিজমের জন্য আমি ইউজ করি না। ফলে আমার আমার একটা পলিটিক্যাল মানে একটা ক্যাম্পাস, এবং এই ক্যাম্প যদি আপনার কাছে রেজোনেট করে, আপনি বলতে হুম। আমাকে জি। যারা শুনছেন, হুম। তো তারা আমাদের সাথে যুক্ত হবেন। এবং যদি কারো কাছে মনে হয় বাংলাদেশে এখনকার প্রশ্নটা আসলে 71-24-এর বিবাদ না, হুম। এবং এখনকার মূল প্রশ্ন হচ্ছে ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি, তাহলে তারা আমাদের সাথে যুক্ত হবে। রাইটিস্ট ফোর্সের এটাই। রাজনীতির সাথে আপনার বিরোধটা কবে থেকে, কখন থেকে, কেন? আমি মনে করি রাইটিস্ট, আমার যখন বেড়ে ওঠা, আমি তো মাদ্রাসায় পড়ছি। হুম। রাইটিস্ট ফোর্স বলতে আমি বলতেছি যে আপনি ইসলামকে আসলে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে নেওয়ার বিষয়টা, হুম। এটা হচ্ছে যে রাইটিস্ট। আসলে রাইটিস্ট, বাংলাদেশের রাইটিস্ট লেফটিস্ট আসলে খুবই ইন্টারেস্টিংলি, মানে সামটাইম ইন্টারমিঙ্গলড। লাইক, এটা আসলে কোনটা হুম। যে কি এটা বোঝা যায় না যদি আপনি মানে ক্লাসিক লেফট হুম। রাইট বুঝেন আর কি, বা বোঝার চেষ্টা করেন। আশা করি বুঝেন, বাট মূল জিনিস হচ্ছে যে মানে লেফট আর রাইট কি, মানে, তো এটা আসলে যাইতে চাই না আমি। যেটা বাংলাদেশের মানুষ বুঝে রাইটিস্ট বলতে, ঠিক আছে, ইসলাম ইসলামকে রাষ্ট্র ইসলাম ব্যবস্থা সেইটাই ইসলাম আপনি বলেন না, সেইটার থেকে আপনি হ্যাঁ, নিজেরে কেন আলাদা হ্যাঁ, রাখতে চান? সেটা, জি। হ্যাঁ, সেটাকে আলাদা রাখতে চাই, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ইম্পসিবল। স্টেট অ্যান্ড ইসলাম এটা একসাথে হইতে পারে না। এটা কেমন, আমি স্টেট ইটসেলফ একটা রিপ্রেসিভ মেকানিজম, এবং এটা নিয়ে তর্ক অনেক আছে। আমি জানি না, আপনি রিসেন্টলি দেখি থিওরিটিক্যাল থিওলজিক্যাল তর্ক অনেক আগ্রহী। সো হুম। আমরা এটা বিস্তারিত আলোচনা করতে পারি, বাট হ্যাঁ, আমার এই জার্নিটা আমার ক্যাম্পাস থেকেই আমার জার্নিটা শুরু হয়েছে। এবং ক্যাম্পাসে যখন 18-19 সালের এই কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তখন থেকে আমি তো ওই সময়ে আসলে যতটা বেশি রাজনীতি অ্যাক্টিভিজম করছি, আমি যেটা বললাম, আমি হচ্ছে যে লাইব্রেরি ওয়ার্কে করছি। তারপরে যতক্ষণ আমি পারছি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছি। আমার এই দুইটাই কাজ ছিল, আমি রেজাল্টও অত ভালো করতে চাই নাই। আচ্ছা। বা আমার ওইটা নিয়ে আমার আগ্রহ ছিল না। ইন্টারেস্টিং। ফলে ওই সময় থেকে, হুম। হ্যাঁ, হুম। জি জি, জি আপনি বলেন। শেষ করেন, আপনি শেষ করেন। আমার এবার ফলে মনে ওই পড়বে। ওই হুম। ওই সময় থেকে আমার যেটা অন্বেষা, যে আসলে বাংলাদেশে প্রশ্নগুলো আপনি কিভাবে ডিল করবেন। ওই সময় কি ইসলামিস্ট বলে মানুষকে মানে হরে ধরে মারা হচ্ছে, তাই না? আমরা ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছি। 13 সালে মারছে আমার সামনে, বা আমাদের সামনে হচ্ছে যে শাপলাতে কমি আলেমদেরকে মারছে, মাদ্রাসা ছাত্রদেরকে মারছে। আমি তখনও মাদ্রাসা ছাত্র। So আমার তো ওদের প্রতি ওই আবেগটা আছে, এখনো আছে। হ্যাঁ, তাদের প্রতি আবেগ আছে, ভালোবাসা আছে। কিন্তু মানে তাদের যে রাজনীতিটা, এটা ভুল পদ্ধতি, ভুল একটা রাজনীতি। এবং বাংলাদেশের জন্য এটা হচ্ছে যে আউট অফ প্লেস একটা পলিটিক্স। হ্যাঁ, এবং এই জন্য জামাত দেখবেন ইসলামী রাষ্ট্র নিয়ে কোনো কথা গত 1 বছরে বলছে কিনা আমি শুনি নাই আর কি। 1-2 জন হয়তো ট্রেডিশনাল জামাতের লিডার বলছে বা বলার চেষ্টা করে, মাঝে মধ্যে শুনি, কিন্তু এটা তারা বলে না। তো এটা একটা জায়গায় চলে আসছে বাংলাদেশ। হ্যাঁ, তো ইসলামী রাষ্ট্রের তর্কটা বা রাইট, বাংলাদেশি অর্থে যেটা রাইটিস্ট বলে, সেই তর্কটা আসলে বাংলাদেশে ওই সময় থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, 13 সাল এর পরবর্তী সময় থেকে আমরা যারা ওই জায়গা থেকে আসছি, মাদ্রাসা থেকে আসছি, বা আমরা যারা দেখার চেষ্টা করছি, আমাদের চোখের সামনে অনেক মানুষকে মারছে, একটা ভিলিফিকেশন হয়েছে, মাদ্রাসার ছাত্র দেখলে জঙ্গি, এরকম অনেকগুলো জিনিস, এটা তো আমি এখনো কাটাইতে পারিনি। হ্যাঁ, মানে আমি যতই বলি না কেন, আমি রাইট রাইট উইং এর পলিটিক্স আমি সাবস্ক্রাইব করি না, বা আমি এটা গত 5 বছর ধরে ধরেন না ঢাকা শহরে বলতেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার পরিচয়টা নির্ধারিত হয় মাদ্রাসা ছাত্র কি না। হ্যাঁ, এখনো আছে সোসাইটির একটা অংশের কাছে এটা। তো এটাই হচ্ছে যে সেই ভিলিফিকেশন প্রসেস, এটার বিরুদ্ধে তো আমরা থাকবোই। আমি মাদ্রাসা ছাত্রদের
অধিকারের পক্ষে থাকবো, একজন ইসলামিস্টের অধিকারের পক্ষে থাকবো, কিন্তু সে যে রাজনীতি করে এটা ভুল রাজনীতি, এবং ওকে, আমি ভুল রাজনীতিটা করব না। ওকে, এটা পরিষ্কার। আমি আসছি আপনার কাছে নতুন ও, যেটা মনে হয়েছিল সেটা একটু বলে রাখি যে বাজারে একটা জিনিস চাউর আছে যে আপনি আবার এনসিপিতে ফেরত যাইতে পারেন, সেইটার কি আপনার কোনো চিন্তায় আছে নাকি? মানে না 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 না, ওরা ওরা ভালো আছে আমাকে ছাড়া, এটাই এটাই এটা ওরা আমি মনে করি আপনাকে ছাড়া ওদের ওরা জন্য। শান্তিতেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওদের ওদের হচ্ছে যে অনেকে মুরব্বি হইতে চাইছে, ওদের আশা করি তারা হ্যাঁ, মুরব্বি হইতে পারছেন। আচ্ছা, সো সো আমার জন্য কষ্ট হচ্ছিল অনেকের, আচ্ছা, সেই এনসিপি কষ্ট, কে, সেই কষ্ট কিছুটা দূর হয়েছে। সেই কষ্ট দূর হইছে। তাও যদি আমি আপনার কথা মেনে নিই যে আচ্ছা এটা একটা হঠাৎ ঘটনা হইতে পারে, তাহলে আপনি আমাকে বলেন তো, যেই আন্দোলনের মধ্যে ছাত্রদের দেখিয়ে দেওয়া পথে জনতা এবং সবাই অংশগ্রহণ করলো, সেই আন্দোলনের যেইটাকে আমরা ক্ষমতার ভাগাভাগি বলি, সেই ক্ষমতার ভাগাভাগিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনারা যারা সুন্দর করে কথা বলেন, বেশি করে পড়ালেখা করছেন, তারাই কেবলমাত্র ক্ষমতার ভাগাভাগির অংশীদার কেন হইলেন? মানে সেইটার অংশীদার কেন? মানে যেই ছাত্র, আমি সহজ করে আমার যে কাছে যতটুকু খবর আছে, আমি তখন জার্মানিতে ছিলাম, সহজ করে যতটুকু করে বলি, যেই ছাত্ররা পথ দেখাইছে ঢাকায়, আপনারা একইভাবে ঝিনাইদহে বা কুমিল্লায় বা আমার পার্বত্য চট্টগ্রামেও সেই ছাত্ররা ওই জেলা শহরেও রাস্তায় নাইমা, কারণ আবু সাইদ স্বয়ং রংপুরের ঘটনা, একইভাবে পথ দেখাইছে। কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে আপনারা গেলেন, আপনারা লিড করলেন কেন? মানে আপনারা কিভাবে নিজেদেরকে নিজেরা প্রতিনিধিত্বশীল বললেন? মানে কেমনে? ওই আন্দোলনের তো কোনো নেতৃবৃন্দ ছিল না, ছিল সমন্বয়ক। আপনারা মানে এটা কেমনে করলেন, এবং এই পরিচয়টা তখন আপনারা কিভাবে মাইনা নিলেন? এখানে তো ধরনের রিপ্রেজেন্টেশন বলতে তো দুনিয়াতে একটা শব্দ আছে, হুম, কিন্তু মানে কয়েক হাজার মানে আন্দোলনরত যারা আছে তাদেরকে, বা যারা আহত শহীদ হয়েছে তাদের ফ্যামিলি মেম্বার, এইভাবে কিন্তু কখনোই রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় না। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমরা এদেরকে মাইনে নিছি। এখন আপনি যদি বলতে পারেন আজকে রিট্রোস্পেক্টিভলি আমার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমকে পছন্দ হয় না, ওরা না ক্ষমতা কুক্ষিগত করছে, এই কথাটা আগস্ট মাসে কেউ বলছে? সেপ্টেম্বর মাসে? অক্টোবর মাসে? কিন্তু 69 নভেম্বর মাসে? সালের উদাহরণ আপনি দিলেন জনাব আলম, কিন্তু 69 সালে 69 আপনি 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 যাদের কথা আপনি বললেন, যারা লুকায় ছিল পরে বাইরে আসছে, যারা এই কাজ করছে, তারা কেউ গিয়া কি ক্ষমতার, মানে যেটা হচ্ছে ক্ষমতা কাঠামো এবং পুরনো বন্দোবস্তর ক্ষমতার কাঠামোটা মানে তারা সেই ক্ষমতার মধ্যে গিয়ে বসছে, তাদের কেউ বা কখনো বসে? আচ্ছা, আপনাকে একটু বললি, হ্যাঁ, 69-এ যখন শেখ মুজিবুর রহমানকে এরা বের করছে স্টুডেন্টরা কি জন্য? হ্যাঁ, শেখ মুজিব উইল লিড দ্য স্ট্রাগল এগেইনস্ট পাকিস্তানিস। হুম, হুম, সেখানে শেখ মুজিবুর রহমান যখন লাহোরে গোল টেবিলে বসলেন, তখনকার পত্রিকাগুলো একটু দেখেন, হুম, তখন কিন্তু স্টুডেন্ট লিডাররা অপোজ করছে যে আপনারে আমরা বের করছি কি আপনার এই গোল টেবিল মিটিং করার জন্য নাকি? হ্যাঁ, শেখ মুজিবের এই স্ট্র্যাটেজি, নির্বাচনী রাজনীতি সফল হয়তো প্রমাণিত হয়েছে, বা এটা এটা আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, এমনিতে উম, আপনারা দল থেকে কোনো টাকা নেন না, না? যেমন মনে করেন যে দলের জন্য যেহেতু আপনারা এতটা সময় দিচ্ছেন, এত জায়গায় সফর করতেছেন, দল থেকে আপনারা কোনো টাকা নেন না? না না, এরকম না। আসলে আসলে সত্যি কথা বলতে কি, এখন এনসিপির এই স্টার্টিং টাইমটাতে এমন একটা টাইম, ধরেন আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আমি ধরেন 4টা জেলা সফর করলাম, হুম, হুম, আমার একটা গাড়ি যদি আমি ভাড়া নিয়েও যাই, হুম, এবং ওইটাতে তেল খরচ থেকে শুরু করে ঘুরে আসতে ধরেন আমার 30,000 টাকা খরচ হলো, হুম, দেখা গেল যে ওইখানে আমারই 5-10 হাজার টাকা অ্যাড করতে হয় আমার হুম, জায়গা থেকে। মানে হুম, এইরকম করে যে যার জায়গা থেকে বরং অ্যাড করার মধ্য দিয়ে এখন যাচ্ছে। কোনো ব্যক্তিকে পার্টি দিবে ওইটুকু ফান্ড এনসিপির তো নাই, বরং হুম। এখানে আসলে আমরা ইভেন বড় কোনো প্রোগ্রাম যখনই করা হয় তখনই আমাদের খুব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। আচ্ছা, আমি আমি জানি না, মানে ওই প্রশ্নটা কিভাবে করি, যে আপনি খুব আলোচিত হয়েছিলেন যে আপনি 150 গাড়ি নিয়ে একটি শোডাউন করেছিলেন, এবং সেই ক্ষেত্রে কি এই টাকাগুলি কি অন্য মানুষ দিয়েছে? মানে অন্য মানুষ দিয়েছিল, আচ্ছা, আপনার পকেট থেকে দিতে হয়েছিল? মানে আপনি তো তারপর আপনি ইলেকশন করেছেন, তাহলে আপনার তো অনেকগুলি টাকা আসলে ব্যয়ও হয়েছে। মানে এইটা দিয়ে কি আপনি লোনের মধ্যে আছেন? কারণ আপনাকে অনেক ধরনের শোডাউন শো অফই করতে হয়েছে সেই সময়, আপনি যেহেতু জি জি জি। তো সেটার মধ্যে কি আপনি লোনে আছেন, জমি বিক্রি করেছেন কি? মানে
মানে কি আচ্ছা, না করেছেন বুঝছি। আসলে, মানে এটা আসলে ভাই আমি যখন তখন বাসায় যাই, এটা আমার কাছে এখন মনে হয় আর কি, আমি যদি হুম, আহ এই এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আগে যেতাম হুম, তাহলে হয়তো আমার প্রসেস ওটা হতো না, অন্য একটা হতো। কিন্তু ওইখানে আমাদের ওই দিন আসলে একটা ইফতার পার্টি ছিল, এবং আমার পার্টি তৈরি হওয়ার পরে, অভ্যুত্থানের পরে আমি প্রথম তখন বাড়িতে গিয়েছিলাম, আমার গ্রামের বাড়িতে। হুম, তো পুরো রংপুর বিভাগের যারা এনসিপি শুভাকাঙ্ক্ষী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আমার 5 উপজেলার, এমনকি সবাই তো এটা ভেবে নিয়েছিল পার্টি হয়েছে আমি নির্বাচন করব। সো আমার আসনের অনেক শুভাকাঙ্ক্ষী মিলে প্রায় 100টার মতো গাড়ি ছিল, হুম, যেগুলোকে মিডিয়া বিভিন্নভাবে হুম, বাড়িয়েছে, যাই হোক। তো নর্মালি ওইখানে 100টা গাড়ির মধ্যে আমার ভাড়া দিতে হয়েছিল 20টা গাড়ির মতো, হুম, যেগুলো আমরা ঠিক করেছিলাম। বাকিগুলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপরে বিভিন্ন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদের এনসিপি নেতাকর্মী আছে, তারা তাদের মতো করে ম্যানেজ করে নিয়ে এসেছিল। প্রত্যেকটা মাইক্রো, মানে ওটাতে একটা জেলার আমার পঞ্চগড় জেলার এক প্রান্তে এসেছিল, আমার উপজেলা পর্যন্ত হুম, গিয়েছিলাম। তো একটা মাইক্রো ভাড়া ছিল 5,000 করে। হুম, তো আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম, আমার মাইক্রো ভাড়া দিতে হয়েছিল 1 লাখের মতো, আর হুম। ইফতারটাতে আমাদের খরচ হয়েছিল প্রায় 1 লাখের মতো। ওকে, গ্রামের ইফতার যেরকম, না তো এইটা এই আপনি 2 লাখ টাকা এইটা আপনি একদম টোটাল। বলছিলেন, হ্যাঁ, আমি একটু এইটা বলি। জি এইটা জি, আপনি বলছিলেন যে আপনি একটু যদি দ্রুত শেষ করেন, কারণ হ্যাঁ, অনেকগুলি আমি প্রশ্ন। শেষ করি। জি, তো ওইটা আসলে ছিল টোটালি, ওই খরচটা পারিবারিক ভাবে। আর আপনি নির্বাচনের যেটা বললেন, হুম, নির্বাচনে আসলে সত্যি কথা বলতে আমার নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি। 1 থেকে 4 ফেব্রুয়ারি আমি আমার ইউনিয়ন এবং ওয়ার্ডের যারা নেতাকর্মী ছিল তাদের একটা ওই চা খরচ হয়, তারা ওই নাসির ভাই বলতে পারবো, আপনিও দেখেছেন হুম, যে তারা একটা ওই ছোট করে প্রত্যেক ইউনিয়নে একটা অফিস হুম, বানায়, হুম, কাপড় দিয়ে ওইখানে হুম, চা হুম, খায়, ওই হুম, চায়ের বিল হয়। হুম, তো আমি এটা দিতে পারি নাই দেখে আমার প্রচারণায় আমি ওই টাইমে বিশাল একটা ঘাটতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, মানে প্রচারণাটা পিছায় গেছিল। তো পরবর্তীতে আমি কিছু পারিবারিক ভাবে ম্যানেজ করি, কিছু কিছু শুভাকাঙ্ক্ষীকে আমি মেসেজ দেই যে আমার তো 5 বছর একটা নির্বাচন, আমাকে এখানে একটু হেল্প করলে ভালো হতো, এরকমের মধ্যে দিয়ে গিয়েছি। এবং আমার কাছে মনে হয় আমার অপোজিশনের প্রার্থী যত খরচ করেছে আমি তার 5 ভাগের 1 ভাগও করতে পারি নাই। এবং তারপরেও সর্বশেষ 2 দিনে একটা বড় খরচ হয় নির্বাচনে, ওইটার জন্য আমার বেশ ভালো একটা ঋণ করতে হয়েছে, যেটা আমার শোধ করতে অন্তত 2 বছর লাগবে। ওকে। আমি শুধু মানে ওই লেজের প্রশ্নটা করি আর কি, যেসব শুভাকাঙ্ক্ষীরা আপনাকে 80টার মতো গাড়ি জোগাড় করে দিয়েছিলেন একদম হঠাৎ করে, সেই শুভাকাঙ্ক্ষীরা কি এখনো আসেন? মানে আমি আপনাকে বলি যে ওই সময় তো আসলে এনসিপি হয় নাই, যারা আপনাকে গাড়ি দিয়ে হয়েছিল ভাই, এনসিপি হওয়ার পরে গিয়েছিলাম। এনসিপি হওয়ার পরের ঘটনা এটা, তাই না? জি মানে জি, পরের ঘটনা, জি। 27 ফেব্রুয়ারি 2025-এর পরের ঘটনা এটা। জি জি জি, এটা ওকে, আমি ওকে, রাইট, এপ্রিলে রাইট, সরি, গিয়েছিলাম। সরি, মাই ব্যাড। তো ওরা কি এখনো আপনার শুভাকাঙ্ক্ষী আছেন? মানে তারা কি, মানে আপনি ভাই আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেই। কেন আমি এই কথা বললাম, আমি আপনাকে শেয়ার করি 80টা, হ্যাঁ, আপনার, না, ঠিক আছে ভাই, আমি কোনো আপনাকে সমস্যা শেয়ার নেই। করি। আমি জনাব হাসনাত আব্দুল্লাহ, বর্তমান এমপি, তাকে বলতে চেয়েছিলাম যে আপনি তো এখন এত গাড়ি চড়েন, তো উনি আমাকে জানতে চেয়েছিলেন যে আপনি জার্মানিতে এখানে কি গাড়ি চড়েন, জার্মানিতে কি গাড়ি চড়েন, এবং উনি আমাকে বলেছিলেন যে 1000 খালেদ মহিউদ্দিন আছে, বা হাজার হাজার বা শয়ে শয়ে খালেদ মহিউদ্দিন আছে যারা গাড়ি দিবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে জানতে চাই যে এই যে 80টি গাড়ি যে আপনার, তারা কি এখনো আপনার সেরকমই শুভাকাঙ্ক্ষী কিনা? আপনি চাইলে ভাই এর চেয়েও মানে বেড়েছে এটা? যদি আমি বলি আপনাকে, জি, আমার 80টা গাড়িতে মানুষ আসতে পারে 10 জন করে, হুম, মাইক্রোগুলাতে 800 জন। হুম, আমি পঞ্চগড় আমার শুধু এক আসনে ভোট পেয়েছি 1,68,000। হুম, আমি আপনাকে বলেছি যে শুধু আমার আসন না, আমার জেলা না, পুরো হুম, রংপুরের যারা এনসিপির ওই মুহূর্তে করতে আগ্রহী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আত্মীয় হুম, স্বজন, বন্ধু বান্ধব, মানে হয়তো আমি আমার জায়গা থেকে এটা এখন ফিল করতে পারি না, কিন্তু আপনিও আপনার ওকে, জায়গা থেকে হয়তো এই জিনিসটাকে ফিল করতে পারবেন না, কিন্তু তাদের যে একটা ক্রেজিনেস ছিল, যে একটা অভ্যুত্থান হয়েছে, সেখানে সামনের সারিতে তাদের একজন বন্ধু আছে, তাদের একজন আত্মীয় আছে। তো আমি মনে করি যে 1,68,000 হয়েছে 800 থেকে, এই সংখ্যাটা এখন আরো অনেক বেশি। না এবং 800 তারা মানে কি, সরাসরি যারা আমাকে যারা গাড়িতে চড়ে এসছে তারাই তো শুধু আপনার ভোটার নন, অনেকেই থাকতে পারেন মাঠে ময়দানে, অনেকেই হুম জড়ো হুম হয়েছিলেন হুম শুধু হুম। যারা গাড়িতে। ওই কিন্তু ভাই আপনি হিসাবটার দেখেন না, ওই 800 হিসাবটার আর তুলনায় একটু 1,68,000। ওই হিসাবটার তুলনায় একটু স্ট্যাটিস্টিক্যাল জার্গন হলো, কারণ হচ্ছে যে না কারণ না না, যাবে ভাই, কারণ 1,68,000-এর আর যদি 800 কম্পেয়ার করি, হয়তো 180 ভাগের 1 ভাগ এসেছে। সো আপনার তো 100, সো আপনার আপনি মানে যেই উপসংহারে আসতে চাইছিলাম যে আপনার শুভাকাঙ্ক্ষীরা বা আপনাকে যারা সমর্থন করছে তাদের সংখ্যা আসলে আছে, ওই সময়টার চেয়ে এখন একটু বেশিই হবে, কম হবে না। বেশি আছে ইনশাআল্লাহ। ওকে। সেই